এটা একটা কোনো আদর্শ ইলেকশন হবে না। বাংলাদেশে আমেরিকা যা চায় তাই হয়। ওপেন সিক্রেট এটা। আপনার অ্যাসেসমেন্ট কি তাই বলে? ফ্যামিলি কার্ড দেবো, তোমার আমার দল করতে হবে। ভোটারদের এক্সপ্রেশনটা কি দেখলেন? সত্যি বিস্মিত হয়েছি। ভোটের দিনের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে সিকিউরিটি। আমার চোখে পড়েনি এই উদ্বেগটা মানুষের মনে। এইরকম একটা ক্রাইসিসে বাংলাদেশ কি আগে কখনো পড়েছিল কিনা? মাথায় না রাখলে ঝামেলা হবে কিন্তু। ঠিক আমাকে আমার মতো থাকতে দাও। হ্যাঁ, এই পুলিশের ভূমিকা তো মানুষ দেখেছে। প্রাণের বিনিময়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। ইট ওয়াজ অ্যান আর্মি ব্যাকড গভর্নমেন্ট। নির্বাচনের 3 দিন আগে একটা ব্যবসায়িক ট্যারিফ চুক্তি হবে। সেই জন্যই তো এনসিপিকে কেউ চেনে না। এইগুলোর বিরুদ্ধেই তো গণঅভ্যুত্থানটা হয়েছিল। মানুষের আস্থা তো নাই তো। এর মধ্যে আপনি কেমন ভাবনা দেখলেন? 10 বছর পর বাংলাদেশ মোটামুটি একই জায়গায় থাকবে। সবাইকে আমন্ত্রণ পডকাস্ট কথা চলকে। আমাদের আজকের কথা চলকের অতিথি সিনিয়র সাংবাদিক শাকিল আনোয়ার, যিনি দীর্ঘদিন কাজ করেছেন বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যমে। এছাড়া ভোটারদের খবর নিতে তিনি বাংলাদেশ প্রায় চষে বেরিয়েছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে। তার কাছ থেকে একটু আমরা জানতে চাইব ভোটারদের মনোভাবনা এবং সামনের দিনের রাজনীতির গতিপথ একটু বুঝতে চাইব তার কাছে। শাকিল আনোয়ার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি এই নির্বাচনকে কেন্দ্র করে নানান জায়গায় ঘুরেছেন। একদম খুব প্লেনলি জানতে চাই, মানে ভোটারদের এক্সপ্রেশনটা কি দেখলেন? যদি প্লেনলি বলি, হ্যাঁ, আপনার মতো প্রথমে প্লেনলি জানতে চাই, তারপর একটু ক্রিটিক্যালি জিজ্ঞেস করব। আমি কিছুটা বিস্মিত হয়েছি যে মানুষের আগ্রহ দেখে ইলেকশন নিয়ে। সত্যি বিস্মিত হয়েছি। মানে সাধারণ মানুষজন আমাকে একটা লোকও বলেননি যে তিনি ভোট দেবেন না। এমনকি আওয়ামী লীগের ভোটাররাও বলেনি, যারা বলছেন যে আমি তো আওয়ামী লীগে ভোট দিই সবসময়, হ্যাঁ, আমার দল তো নেই, তারপরেও সে ভোট দেবে। হ্যাঁ, তো এই এক ধরনের আমি দেখেছি যে আগ্রহ এই ভোটটা নিয়ে। এবং সেই সাথে আরেকটা কথা বলি, এটাও সত্যি যে তারা ভোট দেবেন, কিন্তু তারা ভাবছেন না যে এই ভোট দিয়ে তার জীবনের বা বাংলাদেশের বিশাল কোনো পরিবর্তন হয়ে যাবে। ভোটটাকে তারা দেখছেন যে একদম সাধারণ মানুষজন, ধরেন খেটে খাওয়া মানুষজন বলছে যে কেন ভোট দেবেন। আমি বারবার কিন্তু জিজ্ঞেস করছি ভোটটা দেবেন কেন। হ্যাঁ, তো উনি বলছেন যে আমার নাগরিক অধিকার। তো সুতরাং ব্যাপারটাকে তার অধিকার হিসেবে দেখছেন। আপনাকে বুঝতে হবে যে 2008 সালের পর থেকে বাংলাদেশে বেসিক্যালি তো মানুষজন ভোট দিতে পারেননি, তাই না? 2014 বলেন, 18-তে যে অবস্থা হয়েছে, হ্যাঁ, 24-এ এসে তো মানুষের ভোটের প্রতি কোনো আগ্রহই ছিল না, তাই না? ফলে তারা দীর্ঘদিন ধরে কিন্তু তারা একটা ভোট দিতে পারেনি। এখন গ্রামের সাধারণ মানুষজন বা গ্রামেগঞ্জের যারা ক্ষমতাহীন মানুষজন, তাদের কাছে একটা বিরাট ক্ষমতা এটা, তাই না? তাতে কোনো কাজ হোক আর না হোক, এটা তো ক্ষমতা, একটা পাওয়ার ফিল করা, তাই না? তো তারা মনে করছেন যে এই ভোটটা ঠিকঠাক মতো হবে এবং তারা ভোট দেবেন। সুতরাং প্লেনলি আপনি যেটা বলছিলেন, এটাই হচ্ছে আমার মনে হয়েছে যে দিস ইজ দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড মাইন্ডসেট অফ দ্য ভোটার্স, সাধারণ মানুষের। এইটা আপনি একটু ক্রিটিক্যালি এবার তাহলে বিশ্লেষণ করেন। মানুষ কি নিরাপত্তা নিয়ে ভাবছে না? কারণ যখন আমরা শুনি 1.5 বছরে পুলিশ ফাংশনাল করা যায়নি, যখন আমরা শুনি রাজনৈতিক দলগুলো একে অপরকে বলছে, প্রত্যেক রাজনৈতিক দলই অভিযোগ করেছে খোদ প্রধান উপদেষ্টার কাছে যে সরকারের মধ্যে কেউ কেউ কোনো রাজনৈতিক দলের প্রতি বায়াস। সেই সামগ্রিক প্রেক্ষাপটে কি মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কা নাই? ভোটটা কি দিতে পারবেন তিনি নিরাপদে গিয়ে? সেই শঙ্কা দেখেছেন কিনা? দেখেন, আমি আপনাকে সেটাই উত্তর দেব যেটা আমি বুঝেছি, আমি দেখেছি। হ্যাঁ, মানুষ আমাকে যা বলেছে। আমি যে 7-8 জায়গায় ঘুরেছি, মোস্টলি আউটলাইং কনস্টিটিউয়েন্সিস, হ্যাঁ, তো সেখানকার কোনো মানুষ কিন্তু নিরাপত্তা নিয়ে খুব একটা যে আমার কাছে বলেছেন যে ভোটের সময় বিরাট কোনো গণ্ডগোল হবে, ভোট বাতিল হয়ে যাবে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি বা মেইন স্ট্রিম মিডিয়াতেও কেউ কেউ বলেন এগুলো, কিন্তু আমার চোখে পড়েনি এই উদ্বেগটা মানুষের মনে। তার কারণ একটা হতে পারে যে এই দেশে আপনি জানেন যে ইলেকশনের সময় একটা ভায়োলেন্সের বলতে পারেন ট্র্যাডিশন আছে। আপনি 91-এর মতো ইলেকশন, যেখানে সবচেয়ে শক্ত একটা সরকারের মানে অধীনে ইলেকশন হয়েছিল, এবং যে ইলেকশনের আগে প্রধান দুটো দল, তারা এক ধরনের কনসেনসাস ছিল সেই ইলেকশনটা নিয়ে, তাই না? ওই ইলেকশনেও তো 50 জনের মতো মানুষ মারা গিয়েছিল। আপনি এই দেশে একটা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে, ইউপি ইলেকশনে 80 জন মরে যাওয়ার মানে রেকর্ড আছে। তো সেখানে তো আপনাকে তো বলতে পারবেন না যে এমন কিছু হয়েছে এখন পর্যন্ত যাতে করে মানুষের মনে গভীর একটা উদ্বেগ তৈরি হবে যে ইলেকশন হবে কি হবে না। তারা
দেখছেন তারা সবাই তো সোশ্যাল মিডিয়া দেখেন, এখন গ্রামের মানুষজনও কিন্তু ইউটিউব খুলে ইউটিউব দেখে, ক্লিপ দেখে, মানে ওই যে আপনার রিলস দেখে, তাই না, সব সেখানে ব্যাপার স্যাপার দেখে, কিন্তু তারা চোখে এমন কিছু দেখছেন না যে না তাদের এলাকাতে, আমি যেসব এলাকায় গেছি সেখানে তো কোনো ভায়োলেন্সের কথা কেউ কিছু বলেননি। হ্যাঁ, আমি পাশাপাশি মিছিল যেতে দেখেছি। হ্যাঁ, বিএনপির ধানের শীষের মিছিল যাচ্ছে, দাড়িপাল্লার মিছিল যাচ্ছে, পাখা মার্কার মিছিল যাচ্ছে, হ্যাঁ, কাছাকাছি। আমি অন্তত চোখে দেখিনি, এবং মানুষজনের ভেতরে আমি যা দেখেছি তাতে করে ওই রকম কোনো শঙ্কা নেই যে এমন কোনো ভায়োলেন্স হবে, এমন কিছু ঘটবে যাতে নির্বাচনটাই হবে না। এই যে দুই ধরনের ভাবনা কিংবা দৃষ্টিভঙ্গি, আপনার কি এখানে মনে হয় যে রাজধানী হিসেবে ঢাকার একটা বাবল আর ঢাকার বাইরে আরেক ধরনের বাবল মানুষের মনোভাবনায় কাজ করে? তা সেটা তো আছেই। শুনুন, সোশ্যাল মিডিয়া এখন এমন একটা জায়গা যেখানে মানুষজন একটা মন্তব্য করার দারুণ সুযোগ, তাই না? মানে ফ্রি মন্তব্য আর কি, আনফিল্টার্ড, এবং সেখানে কেন আমি এইটা মন্তব্য করছি তার কোনো এভিডেন্স দেওয়ারও দরকার নেই, তাই না ব্যাপারটা? তাই তো আমি বলে দিলাম যে একটা নির্বাচন বোধহয় হবে না, তো কেন হবে না সেটার তো কোনো আমার এভিডেন্স দেওয়া লাগছে না। কিন্তু ধরেন আমি আপনি, আমাদের তো সাংবাদিকতা করার অভ্যাস, তাই না? আমরা সবসময় এভিডেন্স খুঁজি। হ্যাঁ, আমি অন্তত খুঁজি এভিডেন্স, যে আমি একটা কথা বলবো কিসের ভিত্তিতে বলবো। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমার নিজেরও কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবেই মনে হচ্ছে না যে নির্বাচন বানচাল হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে যে দেখেন, নির্বাচন না হওয়ার বিকল্পটা কি? অন্য কোনো বিকল্প তো আমি দেখছি না, এক। ২ নম্বর হচ্ছে, নির্বাচন যদি না হয় তার যে বিকল্প এবং তার যে ঝাল, সেটা কিন্তু রাজনৈতিক নেতারা জানেন, কিন্তু তারা, তাই না? রাজনৈতিক নেতারা জানেন, রাজনৈতিক দলগুলো সেটা জানে, সে যেই হোক না কেন। হ্যাঁ, সকল রাজনৈতিক দলই সবই জানে তার মানে ঝালটা কি যাবে আর কি। এক, দুই তারপরে একটা নির্বাচন, বড় যে কোনো নির্বাচনে বড় স্টেক হোল্ডার্স থাকে। স্টেক হোল্ডার্সকে যে সরকার, দ্বিতীয় স্টেক হোল্ডার্সকে আপনার রাজনৈতিক দলগুলো, তাই না, যারা নির্বাচন করবে। তৃতীয় স্টেক হোল্ডার্সকে ধরেন বড় পাওয়ারফুল প্রতিষ্ঠানগুলো, ব্যুরোক্রেসি, আর্মি, হ্যাঁ, যারা অনেক কিছু নিয়ন্ত্রণ করে। চতুর্থ স্টেক হোল্ডারকে আপনার ইনফ্লুয়েন্সিয়াল দেশগুলো, যাদের বাংলাদেশের উপরে অনেক স্টেক আছে, তাই না? তো এই চারটে স্টেক হোল্ডারদের ভিতরে আমি তো নির্বাচন নিয়ে উৎসাহ দেখছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ডক্টর ইউনূস নির্বাচন চান, তিনি চলে যেতে চান। তার কারণ হচ্ছে যে তিনি তো বুঝতে পারছেন যে তার উপরে যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল মানুষের, যে বিরাট একটা পরিবর্তন হবে দেশে। হ্যাঁ, এরকম একটা ঘটনার পরে, এরকম সফল আন্দোলনের পরে মানুষজন চেয়েছিল, বিশেষ করে সাধারণ মানে ইয়াং ছেলেপেলে চেয়েছিল যে বাংলাদেশ এভাবে চলবে না, বাংলাদেশ অন্যভাবে চলতে হবে। তিনি খুব ভালোভাবে বুঝতে পারছেন যে কোনো কারণেই হোক না কেন তিনি সেই আশা পূরণের কাছাকাছিও নেই। হ্যাঁ, সুতরাং তিনি চলে যেতে চান, কিছু লেগাসি রেখে যেতে চান। লেগাসি কি? সেটা হচ্ছে ভালো একটা নির্বাচন যদি উনি করতে পারেন, গ্রহণযোগ্য নির্বাচন, সবাই এন্ডোর্স করবে, হ্যাঁ, সেরকম একটা নির্বাচন যদি উনি করতে পারেন, এটা একটা বড় লেগাসি হবে। দ্বিতীয় বড় লেগাসি হচ্ছে যে এই যে রেফারেন্ডামটা হবে সেটা যদি হ্যাঁ হয়, এই দুটো লেগাসি তিনি রেখে যেতে চান। তো নির্বাচন ছাড়াই লেগাসি তিনি কিভাবে রাখবেন, তাই না? এক। তারপরে সেনাপ্রধান বারবার তিনি বলছেন, এই কয়েকদিন আগেও তিনি আবার অ্যাসিওর করেছেন যে কারোর মনে যেন কোনো সন্দেহ না থাকে যে ইলেকশন হবে না, তাই না? তো বাহিনী চায়, তাই না? আমার তো মনে হয় যে ভারত বিশেষভাবে নির্বাচন, একটা ইলেক্টেড গভর্নমেন্ট চাচ্ছে এখন, যাদের সাথে তারা ডিল করতে পারে। তারা এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে ডিল করতে চায় না, সেটা প্রকাশ্যে তারা বলেছে। সুতরাং ইন্ডিয়া ইজ এ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল কান্ট্রি ফর বাংলাদেশ, তাই না? আমেরিকানরা তো এমন কোনো কথা বলছে না যে তারা ইলেকশন চায় না, তারাও চায়। সুতরাং বিগ স্টেক হোল্ডার আর পলিটিক্যাল পার্টিগুলো তো চাই, বড় পলিটিক্যাল পার্টি যে কোনো মূল্যে ইলেকশন চায়, বিএনপি যে কোনো মূল্যে ইলেকশন চায়, জামাত যে ইলেকশন চায় না, আমি তার তেমন কোনো লক্ষণ দেখছি না। হ্যাঁ, যে ওনারা ইলেকশন চায় না, ওনারা তো ক্যাম্পেইন অনেক আগে শুরু করেছে বিএনপির, ওরা অনেক আগে থেকে ওনারা প্রস্তুতি নিচ্ছেন ইলেকশনের জন্য। জামায়াত ইসলাম তো একই সাথে নির্বাচনের ক্যাম্পেইনও করেছে, আবার নানান জায়গায় নেতারা বলেছে নির্বাচন এইটা হলে হবে না, সেটা হলে হবে না। আপনি তো দেখবেন আসলে তারা কি করছে, আসলে তো তারা নির্বাচন নিয়ে অনেক আগে থেকে কাজ করছে, তাই না? তো আপনি বলেন যে যারা সন্দেহ করছেন, আমি তো তার পেছনে কোনো যুক্তি দেখছি না যে কেন সন্দেহ। আমার মনে হচ্ছে যে নির্বাচন হবে এবং সবাই নির্বাচন চায় এখন পর্যন্ত।
এই নির্বাচনের গুণগত মান নিয়ে আপনি কতটা আশাবাদী? দেখেন, গুণগত মান তো আপেক্ষিক ব্যাপার। মানে আগের যে নির্বাচনগুলোকে নিয়ে যেই সব প্যারামিটারের সমালোচনা করা হয়, কোন নির্বাচনের কথা বলছেন? আগের মানে মানে এই যে 14, 18, 24 এইগুলা তো এইগুলা নিয়ে তো এগুলো তো সেরকম কোনো 14 সালের নির্বাচন জানেন আপনি, প্রধান বিরোধী দল ছিল না, এক পক্ষের 150 জনের বেশি তো অপ্রতিদ্বন্দ্বী। আপনার আওয়ামী লীগ এর বিদ্রোহী প্রার্থী আরেকজন বিরোধী প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, এরকম একটা নির্বাচন, যেটাকে আমি এবং দামি বলা হতো। সেই আর কি। 18 সাল জানেন আপনি কি হয়েছে, তাই না? বিএনপির মতো এরকম একটা বড় দল, তারা 6টা 7টা তারা সিট পেয়েছিল। এটা বিশ্বাসযোগ্য নির্বাচন, কেউ বলবে না। 24 আপনি জানেন, হ্যাঁ, বাই 24 মানুষের ইলেকশন প্রসেস সম্পর্কে মানুষের আস্থা মানে চলে গিয়েছে, আস্থাহীনতা তৈরি হয়েছিল, টোটাল আস্থাহীনতা। তো সুতরাং আপনি যদি এগুলোর সাথে তুলনা করেন, এটা একটা কোনো আদর্শ ইলেকশন হবে না কোনোভাবেই। কারণ আপনি জানেন যে বড় একটা দল নাই, বড় একটা দল আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ তো বড় একটা দল, অনেক বড় দল। এবং আপনি আওয়ামী লীগের যদি আপনি ইলেকশন রেজাল্টসের হিস্ট্রি দেখেন, যে তারা যখন হেরেছেও, ধরেন 2001 সালে তারা হেরেছে, তাই না? তখনও আপনি যদি 91-তে তারা হেরেছে, কিন্তু ভোটের পার্সেন্টেজ দেখেন খুবই কম ছিল। বিএনপি আওয়ামী লীগের ভোট একেবারে কাছাকাছি, হেড টু হেড সবসময়। সুতরাং দে হ্যাভ এ হিউজ ভোটার। এখন সেই ভোটাররা সবাই তার সাথে আছেন কিনা এই মানে 14 সালের পরে, হ্যাঁ, সেটা দেখার বিষয়। হয়তো অনেকেই, আমি এমন লোককে চিনি যে তার পিসড অফ, হ্যাঁ, সেটা হচ্ছে যে না, মানে তো এরকম কিছু আছে, কিন্তু বিশাল সংখ্যক লয়াল ভোটার আছে তাদের, তাই না? তো তারা ভোট কোথায় দেবেন সেরকম একটা কনফিউশন আমি দেখেছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায়, যে কোথায় দেবেন। কিন্তু যে কোনো কারণে হোক না কেন, মানে প্রেক্ষাপটের কারণে আওয়ামী লীগ ইলেকশনে নেই, কিন্তু আরও দলগুলো তো আছে, বাকি সব দলগুলোই আছে, তাই না? বাকি সব দলগুলোই আছে। সুতরাং প্রশ্ন একটা থাকবেই যে এটা কি সত্যিকারের প্রতিনিধিত্বশীল ইলেকশন হলো কি হয়নি, তাই না? এখন সেই প্রশ্ন তো থাকবে, একটা প্রশ্ন থাকবে, কিন্তু তারপরেও আমার মনে হয় এই ইলেকশন অ্যাকসেপ্টেবল হবে যদি সত্যিকারের ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন গভর্নমেন্ট করতে পারে, বড় কোনো ভায়োলেন্স ছাড়া, হ্যাঁ, বড় কোনো ভায়োলেন্স ছাড়া, এবং দলগুলো যদি সেটা মেনে নেয় ইলেকশন রেজাল্টটা, তাহলে আপনি দেখবেন এন্ডোর্সমেন্ট আসতে থাকবে। আমেরিকা এন্ডোর্স করছে, ইউরোপিয়ান ইউনিয়নরা এন্ডোর্স করছে, জাতিসংঘ এন্ডোর্স করছে, ইন্ডিয়াও এন্ডোর্স করছে হয়তো, বুঝছেন তো? হ্যাঁ, তো আমার মনে হয় যে লেভেলের বিতর্ক হয়েছে 2018 ইলেকশন নিয়ে, 2014 ইলেকশন নিয়ে, 24 ইলেকশন নিয়ে, আমরা হয়তো সেটা দেখব না যদি একটা মোটামুটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন গভর্নমেন্ট করতে পারে। এটা তো আপনি ধরেন আওয়ামী লীগের অনুপস্থিতির পার্সপেক্টিভে বললেন, কিন্তু ভোটের দিনের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে সিকিউরিটি। পুলিশকে গত 1.5 বছরে আমরা নানান ঘটনায় যেভাবে, আমি বলতে চাই, ব্যর্থ হতে দেখেছি, পুলিশকে যেভাবে নানান সময়ে অসহায়ত্ব প্রকাশ করতে দেখেছি, সেই জায়গা থেকে পুলিশকে আসলে এইরকম একটা ক্রুশিয়াল টাইমের নির্বাচনে সিকিউরিটি এনশিওর করার জন্য সেই জনবল তাদের তৈরি হয়েছে। এটা একটা ভালো কথা বলেছেন। পুলিশ ইজ ভেরি ক্রুশিয়াল ইলেকশনে, তাই না? পুলিশ ইজ ভেরি ক্রুশিয়াল, কিন্তু এই পুলিশের ভূমিকা তো মানুষ দেখেছে, তাই না? 3টা ইলেকশনে, তাই না? সুতরাং পুলিশের প্রতি বিরাট যে কোনো আস্থা আছে মানুষের, ওইরকম আমি বলবো না পলিটিক্যাল পার্টিগুলো, যে তারা থাকলেই একটা সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এরকম বিষয়টা এরকম নেই। বরঞ্চ সেনাবাহিনীর পরে কম্পারেটিভলি অনেক বেশি আস্থা আছে, এবং সত্যি সত্যি সেনাবাহিনী কিন্তু দে মেক এ ডিফারেন্স। হ্যাঁ, ধরেন সব জায়গায় তো আর সব সেন্টারগুলো বা সব আসনগুলো কিন্তু ভায়োলেন্স প্রোন থাকে না। হ্যাঁ, মানুষ প্রশাসন জানে কিন্তু যে কোন কোন জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, তো সেই জায়গাগুলো যদি আর্মি ঠিকঠাক মতো দেখেন, হ্যাঁ, আর্মি যে বারবার অ্যাসিওর করছে এখন, হ্যাঁ, যে না আমরা আছি, হ্যাঁ, ছবি টবি দেখতে পাচ্ছেন, 1 লক্ষ মানে সৈন্য ডিপ্লয়েড হবে, ইত্যাদি ইত্যাদি। তো সুতরাং পুলিশের যে দুর্বলতা, সেটা চাইলে হয়তো কিছুটা পূরণ করা যাবে, তবে 100% অবশ্যই করা যাবে না, অবশ্যই করা যাবে না। হ্যাঁ, তো সেই শঙ্কা ডেফিনেটলি থাকবে যদি একটা ফাংশনিং নিউট্রাল পুলিশ ফোর্স যদি সত্যি থাকতো। আছে, কিন্তু যেটা হয়েছে কি, আপনার দেখেন 2024-এ সবচাইতে বেশি মানে কোন প্রতিষ্ঠানটা সবচেয়ে বেশি সাইকোলজিক্যালি আপনার মানে স্কার্ড হয়েছে, হ্যাঁ, এটা পুলিশ, কোনো সন্দেহ নেই। এবং সেখান থেকে তারা ওইভাবে বেরোতে পারেনি।
হ্যাঁ, একদম পরিষ্কার। কারণ পুলিশের দুটো রোল থাকে। একটা হচ্ছে রিঅ্যাক্টিভ রোলস, একটা প্রোঅ্যাক্টিভ রোলস। হ্যাঁ, তারা কোনো একটা ঘটনা ঘটলো, কোনো একটা অপরাধ ঘটলো, তারা রিঅ্যাক্ট করে সেখানে যে করার চেষ্টা করে। আরেকটা হচ্ছে তারা মানে প্রোঅ্যাক্টিভলি কোনো কাজ করে। হ্যাঁ, এই ইন্টেলিজেন্স যেটা বলেন, হ্যাঁ, সেটা প্রোঅ্যাক্টিভ। সেই প্রোঅ্যাক্টিভ রোলটা পুলিশের নাই। হ্যাঁ, এটা পরিষ্কার, তারা নাই, তারা কোনো রকম আছে আর কি এরকম ভাবে। তবে যেহেতু পুলিশ নাই, সুতরাং আমি শিওর যে মানে পলিটিক্যাল পার্টিগুলো এগুলো তারা তো জানে সব কিছু, তারা জানে। হ্যাঁ, তারা হয়তো এখানে অনেক বেশি রেসপন্সিবল হবে বলে মনে হয় যে ধরেন শোনেন 2024-এর পরে আমি তো 2 মাস রাস্তায় কোনো পুলিশ দেখিনি। বাংলাদেশ তো চলেছে, তাই না? এবং আগের চেয়ে যে খুব খারাপ চলেছে ওই 2 মাস, সেটা তো আমার মনে হয় না, বিকজ মানুষ অনেক রেসপন্সিবল ছিল। হ্যাঁ, মানুষ অনেক মানে কম্পারেটিভলি অনেক রেসপন্সিবিলিটি আমি দেখেছি। আমি অবাক হয়ে দেখেছি যে পুলিশ নেই রাস্তায়, এই গাড়ি ঘোড়া যে একেবারে একটার উপর একটা উঠে যাচ্ছে সেরকম আমার মনে হয়নি আর কি, বুঝছেন তো? সো আমার ধারণা যে একটা সেলফ রেগুলেশন সেখানে কাজ করবে পুলিশের অনুপস্থিতিতে। আর যদি আর্মি থাকে এবং সবচেয়ে বড় সরকার যদি একটা নিউট্রাল একটা রোল নেয় আর কি, সরকারের যেটুকু ক্ষমতা আছে, তার যেটুকু ইলেকশন কমিশন যেটুকু তাদের অথরিটি আছে, সেটাকে যদি এক্সার্ট করে, প্রচুর অবজারভারকে আসতে দেওয়া হচ্ছে। আমি দেখলাম 300-র বেশি ফরেন অবজারভারই থাকবে। হ্যাঁ, তারা যদি মনে করেন যে না সব ঠিকঠাক চলছে, নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে, খুব সম্ভাবনাই বেশি আমি দেখছি এখন পর্যন্ত যা মনে হচ্ছে আর কি। তবে আপনি যেটা বললেন যে আশঙ্কা তো আছেই। তবে পুলিশ থাকলেই যে একদম সব ঠিকঠাক মতো হয়ে যায় বাংলাদেশে, আমার সেটা মনে হয় না। মানুষও সেটা বিশ্বাস করে না। মানে অতীত অভিজ্ঞতার প্রেক্ষিতে সেটা বিশ্বাস করা ডিফিকাল্ট। আচ্ছা, ইলেকশন হয়ে গেল, ইলেকশনের পর একটা নির্বাচিত সরকার আসবে, তাদের উপর আপনি চাপ কেমন দেখেন, চ্যালেঞ্জ কেমন দেখেন? কারণ যেই জায়গায় বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে, ইকোনমি, বেকারত্ব, ল এনফোর্সমেন্ট, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এইরকম সিচুয়েশনে কি মানে এইরকম একটা ক্রাইসিসে বাংলাদেশ কি আগে কখনো পড়েছিল কিনা, এবং এই ক্রাইসিসটাকে হ্যান্ডেল করার জন্য আগামী নির্বাচিত সরকারের কি ধরনের চাপ মোকাবেলা করতে হবে? এটা বিগ কোয়েশ্চেন। শুনেন, এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটা নির্বাচনের আগে পরে আপনি শুনবেন যে এই সরকারের সামনে কত বড় চ্যালেঞ্জ। এবারে চ্যালেঞ্জটা একটু ডিফারেন্ট না, মানে গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন, 1.5 বছরের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় যেটা অসুবিধা হবে যে বিশাল একটা সংখ্যক মানুষের একটা বড় ধরনের ক্ষোভ বা হতাশা, তার পরিপ্রেক্ষিতে এই নির্বাচনটা হচ্ছে। সেটা হচ্ছে 2024-এর পরে মানুষ ভেবেছিল, বিশাল একটা সংখ্যক মানুষ ভেবেছিল যে একটা কিছু পরিবর্তন হবে, বাংলাদেশ হয়তো এভাবে চলবে না, তাই না? একটা ছিল, আপনি দেয়ালের লেখাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এখনো পর্যন্ত সব দেয়াল লেখা মুছে যায়নি কিন্তু আছে, তাই না? সো এই এক্সপেকটেশনটা রিফ্লেকশনটা আপনি দেখতে পারবেন। কিন্তু তারা দেখছে যে তেমন কিছুই হয়নি। হ্যাঁ, আমি ইয়াং ছেলেপেলেদের সাথে ইউনিভার্সিটি ক্যাম্পাসে কথা বলেছি। ধরুন রংপুরের বৈগম রোকেয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমি প্রায় হাফ এ ডে ছিলাম। আমি মানুষজন ছেলেপেলেদের অনেক মানে ইয়াং ছেলেপেলেদের সাথে কথা বলেছি। হিউজ মানে ফ্রাস্ট্রেশন, তাদের হিউজ ফ্রাস্ট্রেশন যে আমরা তো কিছুই দেখছি না, সেইমভাবে চলছে। হ্যাঁ, কোথায় নিউ সেটেলমেন্ট, সে তো ওল্ড সেটেলমেন্টই। হ্যাঁ, বুঝছেন তো? তো এই ফ্রাস্ট্রেশনের পরিপ্রেক্ষিতে একটা সরকার ক্ষমতা নেবে, তাই না? তাকে কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। মাথায় না রাখলে ঝামেলা হবে, কিন্তু মাথায় না রাখলে ঝামেলা হবে যে মানুষের একটা ক্ষোভ কিন্তু রয়ে গেছে, যেটা এই ইন্টারিম গভর্নমেন্ট ঠিকঠাক মতো পূরণ করতে পারেননি। হ্যাঁ, সুতরাং আমাকে তো, এনারা তো, এদের কোনো দায়িত্ব নেই, এনারা তো ইলেক্টেড না, ওনারা 1.5 বছর পরে চলে যাচ্ছেন, আমাকে তো 4 বছর থাকতে হবে, তাই না? সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মানুষ আসলে কী চেয়েছিল। মানুষ প্র্যাকটিক্যালি কী চেয়েছিল, একটা সুশাসন, গুড গভর্নেন্স, তাই না? গুড গভর্নেন্স। এবং আপনি দেখেন, আমি কোনো ব্যতিক্রম ছাড়া একটা প্রশ্নের একই উত্তর আমি শুনেছি সমস্ত মানুষের মুখে। সেটা হচ্ছে যে আমরা শান্তিতে থাকতে চাই, উই ওয়ান্ট পিস। হ্যাঁ, তারা কিন্তু ওই যে সরকারগুলো, এই বিভিন্ন দলগুলো কি প্রতিশ্রুতি তাদের দিচ্ছে, এই ফ্যামিলি কার্ড, অমুক বেকারদেরকে বিনা সুদে ঋণ দেওয়া হবে, অমুক তমুক 1 কোটি লোকের চাকরি দেওয়া হবে, এগুলো নিয়ে কিন্তু তারা খুব মাথা ব্যথা দেখাচ্ছে না। কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই। প্রথম কথা, তারা বিশ্বাস করে না, পলিটিক্যাল রেটরিক্স, তারা বলে পলিটিক্যাল রেটরিক্স, এই সমস্ত বহুত শুনছি আগে,
হ্যাঁ, ওনারা আসুন, তারপর দেখি তারপর কী হয়। হ্যাঁ, আর মানে মানুষ মনে করে যে ইভেন মানে আপনার কৃষক, দিনমজুর পর্যন্ত, এক দিনমজুর মহিলা আমাকে বলেছে, আমাদের তো খেটে খেতে হবে। সুতরাং মানে যে দলই আসুক হ্যাঁ, না কেন। আমাদের খেটে খেতে হবে। তারা জানে যে তাদের পরিশ্রম করে খেতে হবে। তারা যেটা চায় সে এক ধরনের সেন্স অফ পিস, স্টেবিলিটি, বুঝতে পেরেছেন? যে ঝামেলা যাতে না হয়, আমাদের যেন অন্তত ঝামেলা সহ্য করতে না হয়। তার মানে কি, মানুষ আসলে কিন্তু বুঝে বলুক না বুঝে বলুক, তারা সুশাসন চায়, বুঝতে পেরেছেন? তো এই সুশাসনটা, সেটাই তো অভাব, তাই না? সেটাকে এনশিওর করতে হবে। কিন্তু যে গভর্নমেন্টে আসুক না কেন, যে গভর্নমেন্টে আসুক না কেন, সেটাকে কিভাবে তারা করবে, মানুষের জীবন যেন একটুখানি প্রেডিক্টেবল হয়, মানুষের যেন হয়রানি কমে, বুঝছেন তো? হ্যাঁ, এগুলো তাদেরকে এনশিওর করতে হবে। জিনিসপত্রের, বাজারের জিনিসপত্রের দাম যেন কারণ ছাড়া এপাশ ওপাশ না হয়। হ্যাঁ, তো এগুলো তো সাধারণ মানুষজন বোঝে, দেখে এবং তাদের জীবনের উপর যেয়ে পড়ে। এই সুশাসনগুলো হেল্প করতে হবে। খুব সহজ, গভর্নমেন্টের কাজই তো তাই, গভর্নমেন্টের কাজই তো তাই, তাই না? তো গভর্নমেন্ট সেটাই করবে। আমার মনে হয় না বিগ কোনো কিছু চাহিদা এই দেশের মানুষের সরকারগুলোর কাছে থাকে। তারা শুধু কিন্তু এই সুশাসনটাই চায়, ঘুরে ফিরে। সরকারের তো ওইটাই হ্যাঁ, দায়িত্ব, গুড ওটাই গভর্নেন্স দায়িত্ব। এনশিওর সুতরাং করা। এটাই তো তার করবে। সুতরাং চ্যালেঞ্জটা এটাই, সবসময় চ্যালেঞ্জটাই এটাই। বারবার তারা ফেল করে, সেটা ফেল করবে কিনা এখন দেখার বিষয়। কিন্তু ধরেন গণঅভ্যুত্থান হলো, একটা এরার বিরুদ্ধে এতগুলো মানুষ মারা গেল, এতগুলো প্রাণের বিনিময়ে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো। এইরকম ম্যান্ডেট নিয়েও একটা সরকার দায়িত্বে বসে কেন ১.৫ বছর পর আফসোস করতে হচ্ছে মানুষকে? তো দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, আমি যেভাবে দেখি এটাকে, সেটা হচ্ছে যে আমি মনে করি না যে ডক্টর ইউনূসের সদিচ্ছার কোনো অভাব ছিল। সত্যি মনে করি না। এবং তার ধরেন যারা অ্যাডভাইজার গ্রুপ, তাদের কয়েকজনকে তো চিনি আমি, তারা চেনা লোক, তাই না? চেনা লোক। তাদের সততা এবং তাদের সদিচ্ছার কোনো অভাব নেই, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে কি, আমি যেভাবে দেখি সেটা হচ্ছে যে সরকারের তো নিজে কিছু করতে পারেন না, তাই না? ডক্টর ইউনূস নিজে যে সব কিছু কাজ করতে পারেন না। সরকারের সাহায্য দরকার কতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের। এক হচ্ছে ব্যুরোক্রেসি, ২ নম্বর পুলিশ, আপনি যেটা বললেন, এবং আর্মি। ২০০৬ সালের থেকে ৮ সালের যে সরকার ছিল, আপনি খেয়াল করতে পারেন, তাদের সম্পর্কে মানুষের কিন্তু এক ধরনের অ্যাপ্রিসিয়েশন ছিল। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েশন ছিল। কারণ হচ্ছে যে তারা দেখেছে মানুষের জীবনটা অনেক স্বস্তি ছিল তখন। আপনার সিকিউরিটি সিচুয়েশন ভালো ছিল, তাই না? সিকিউরিটি সিচুয়েশন অনেক ভালো ছিল, মানুষের নিরাপত্তা বোধ বেড়েছিল তখন। এই জন্য তার কারণ কি, ইট ওয়াজ অ্যান আর্মি ব্যাকড গভর্নমেন্ট। এই গভর্নমেন্টকে তো আর্মি কোনো ব্যাক করেনি। প্রথম থেকেই কিন্তু এক ধরনের সম্পর্কে আমি দেখেছি, অ্যাটলিস্ট আমি দেখেছি, আমার অবজারভেশন হচ্ছে যে এক ধরনের দূরত্ব। সামহাও আর্মি কেন জানি এই সরকারকে সেইভাবে এন্ডোর্স করেনি। আচ্ছা, তার আপনার হাতে কি আছে? ব্যুরোক্রেসি, পুলিশ। পুলিশের সম্পর্কে আমি কিন্তু বললাম। ডক্টর ইউনূস কিন্তু একাধিকবার বলেছেন যে সেনাবাহিনীর সহযোগিতা তিনি না, পাচ্ছেন। করছে, তিনি বলতে, সেনাবাহিনীও কিন্তু বলেছে তারা করতে পারেন, সহযোগিতা করতে করছে। পারেন। সেনাবাহিনীকে এইভাবে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখলো বহুদিন ধরে, তাই না? হ্যাঁ, তো মানুষের ভিতরে তাহলে নিরাপত্তাহীনতা এভাবে বাড়লো কেন? ২০০৬ সাল থেকে ৮ সাল পর্যন্ত তো বাড়েনি, তাহলে এখন বাড়লো কেন? তাই না? আপনি চিন্তা করতে হবে। কিন্তু প্রোঅ্যাক্টিভিটি তো তেমন কিছু দেখা যায়নি তাদের পক্ষ থেকে এই অপরাধ দমনের। আমরা তো দেখিনি। এই আগুন দিচ্ছে আপনার বিভিন্ন ভবনে, হ্যাঁ? আমরা প্রোঅ্যাক্টিভ একে ঠেকানোর জন্য তো আমরা কিছু দেখিনি। সব মাঝে মধ্যে মনে হয়েছে যে দে আর জাস্ট উইটনেসিং। হ্যাঁ, এটা মানুষ, আপনি জিজ্ঞেস করেন সাধারণ মানুষের, সেটাই একটা ধারণা। আর একটা পুলিশ হচ্ছে যে খুবই দুর্বল একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়ে গেছে। ওই যে আমি যেটা বললাম, সবচেয়ে আঘাত যে প্রতিষ্ঠানটা পেয়েছিল ওই সময়, সেটা হচ্ছে পুলিশ। সেখান থেকে তারা এখনও পর্যন্ত উঠে দাঁড়াতে পারেনি। সুতরাং পুলিশের ওপর নিরাপত্তার জন্য ততটা তারা ডিপেন্ড করতে পারেনি। ব্যুরোক্রেসি, আপনি জানেন, ব্যুরোক্রেসি তো কোনো পরিবর্তন হয়নি। সেই সেম ব্যুরোক্রেসি, যারা ১৬ বছর ধরে যে ব্যুরোক্রেসি ছিল, যারা পার্টিজান একটা ব্যুরোক্রেসি তৈরি হয়েছিল, তাই না? একেবারে এটা তো এ ব্যাপারে ওপেন সিক্রেট। এটা হচ্ছে পার্টিজান ব্যুরোক্রেসি একটা শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল। তারা তো ওখানেই ছিল, হয়তো তাদের বিভিন্ন এক্সিকিউটিভ ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা তো ছিল সেখানে। তো ব্যুরোক্রেসির ভেতরেও তো এক ধরনের আপনি বলতে পারেন যে সেই ধরনের কাজকর্ম তারা করেনি। ফলে আপনি বড় বড় প্রতিষ্ঠানগুলো যখন সাহায্য আপনি পূর্ণভাবে পাচ্ছেন না, যেটা ২০০৬ সালের সরকার পেয়েছিল বা ৯১ সালের সরকার পেয়েছিল,
কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই রকম তো সাপোর্টটা ছিল না। তো যার ফলে আমি দেখেছি যে তারা যা পরিকল্পনা করেছে সে মতো, এবং আরেকটা পলিটিক্সের আরেকটা আমার স্ট্র্যাটেজিক মিস্টেকও আপনি যদি বলেন, আমি দেখি সেটা হচ্ছে যে এই সরকারটা মানুষ কি চেয়েছিল, মানুষ আচ্ছা ঠিক আছে, মানুষ একটা পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনটা আসলে কি, কেন সাধারণ মানুষজন, কেন ঢাকা শহরের মধ্যবিত্ত যাদের আন্দোলন করার কোনো দরকার হয় না, যারা সবচেয়ে সুবিধাবাদী ক্লাস, তারাও কেন জয়েন করেছিল ওখানে, কেন নারীরা জয়েন করেছিল এই আন্দোলনে? যেটা বললাম যে তারা কিন্তু একটা সুশাসন চেয়েছিল। তো এই সরকার সুশাসনের ক্ষেত্রে যতটা তারা প্রাধান্য দিয়েছেন, তারা পলিটিক্স নিয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। পলিটিক্স মানে হচ্ছে যে আপনার এই চার্টার তৈরি, হ্যাঁ, কী হবে পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিক চরিত্র কী হবে, সেইগুলোর ব্যাপারে তাদের অনেক অ্যাটেনশান দেখা গেছে, যত না সুশাসনের ব্যাপারে দেখা গেছে, তাই না? ওনাদের উচিত ছিল যে আমরা যে 1 বছর 1.5 বছর 2টা বছর থাকবো, আমরা যেন সুশাসনটা দেখি ঠিকমতো, মানুষের ভিতরে নিরাপত্তা বোধটা ফিরিয়ে আনার ব্যাপারটা চিন্তা করি। অতটা তারা এক নম্বর কথা, তারা ওই সাহায্যটা পাননি, এবং সেখানে প্রায়োরিটিটা কত দিয়েছিলেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে। প্রায়োরিটি তাদের কোথায় ছিল? যে বাংলাদেশের আগামী 50 বছরে 100 বছরের রাজনীতি কী হবে, ক্যারেক্টার কী হবে, স্ট্রাকচার কী হবে সেটা, নাকি মানুষের মানে সুশাসন সম্পর্কে একটা মানে ধারণা দেওয়া এবং তাদের ভিতরে একটা আস্থা তৈরি করা, এবং এই ব্যাপারগুলো পরবর্তী রাজনীতিকরাই সিদ্ধান্ত নিক যে কী হবে বাংলাদেশের। আমার মনে হচ্ছে যে এখানে একটা মানে প্রায়োরিটিরও একটা মিসপ্লেসড কোনো ছিল কিনা আর কি, ব্যাপার ছিল কিনা। কিন্তু আবার কিছু জায়গায় তো আমরা প্রায়োরিটি দেখেছি, ধরেন 60 কার্য দিবসের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু 12 দিনের মধ্যে লালদিয়া পোর্টটা ড্যানিশ একটা কোম্পানিকে দিয়ে দেওয়া হলো। আমরা দেখছি, শুনতে পাচ্ছি আজকে ফেব্রুয়ারি 6 তারিখ, 9 ফেব্রুয়ারি ইউএস এর সাথে একটা নতুন ট্যারিফ ডিল হবে, কিন্তু সেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের আওতায় হবে। মানে নির্বাচনের 3 দিন আগে একটা ব্যবসায়িক ট্যারিফ চুক্তি হবে, যেটা আবার ব্যবসায়ীরা জানে না সেই চুক্তিতে কি আছে। সেরকম কিছু প্রায়োরিটি তো আমি দেখেছি। এটা আমার হাতে সমস্ত তথ্য নাই। আমি যদি সমস্ত হাতে তথ্য থাকতো তাহলে কিন্তু আমি একটা ওপিনিয়ন দিতে পারতাম। কিন্তু হ্যাঁ, অ্যাপারেন্টলি এটা খুব মানে এটা ভালো কিছু, মানে মানুষ ভালো মনে করছে না। কেন? তোমার তো এই কাজ নেই, এত বড় বড় ডিল যেখানে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িত। হ্যাঁ, তুমি তো একটা নির্বাচিত সরকার না। আচ্ছা, নির্বাচিত সরকার আসতে তো বেশি দেরি নেই, তাই ওয়েট করো। যেমন পে কমিশনের ক্ষেত্রে করেছে, রাইটলি করেছে তারা, তাই না? রাইটলি করেছে যে ভাই আমি 1 কোটি টাকার একটা মানে চাপ কেন আমি পরের সরকার জন্য রেখে যাবো, দ্যাট ওয়াজ রাইট। বাট তুমি এই কাণ্ডগুলো কেন করছো এখন? মানে পোর্ট আর একটা বিদেশি কোম্পানির হাতে দেওয়া আর কি, তার ম্যানেজমেন্টটা, সেটা তো একটা খুব বড় সিদ্ধান্ত, তাই না? বড় সিদ্ধান্ত। সুতরাং ঠিক আছে, এটা হয়তো ভালো, হয়তো ইউজাররা চায় সেটা, হ্যাঁ, কারণ পোর্ট তো ঠিক মতো চলে না, এটাও তো ঠিক, হ্যাঁ। সুতরাং যদি ভালো এফিশিয়েন্টলি চলে কোনো আপত্তি নেই, কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট তো আসছে, বেশি তো দেরি নাই, তাই না? ওয়েট করো, তাদের হাতে দাও, হ্যাঁ। এটা করা উচিত ছিল। এখন এর পেছনে কি আছে জানি না, কতটা প্রেশার আছে কার, হ্যাঁ। যাদের প্রেশার আছে তারা মনে করছে যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট পার্লামেন্টে নিয়ে গেলে এটা নিয়ে বিতর্ক হবে, তো অনেক কিছু হবে, সময় যাবে, সময় ক্ষেপণ হবে, অনেক কিছু হবে, তার চেয়ে দ্রুত করিয়ে নিই। এবং আপনি জানেন যে এই সমস্ত প্রভাবশালী দেশের সাথে সম্পর্কিত কোনো ব্যবসায়িক চুক্তি বাতিল করা খুব কঠিন হয়ে যায়। যে কোনো সরকারি, বাংলাদেশের মতো একটা দুর্বল রাষ্ট্রের পক্ষে সেগুলো একটা চুক্তি হয়ে গেলে সেটাকে বাতিল করা, যেটা আমরা দেখি যে এত সমালোচনা সত্ত্বেও আদানির সাথে চুক্তি বাতিল করতে পারে না, কঠিন হয়ে যায়। হ্যাঁ, বিশেষ করে সেই দেশটা যদি অত্যন্ত প্রভাবশালী হয়, আমেরিকা হয়, ভারত হয়, বা অনেক এরকম প্রভাবশালী আছে, চীন হয়, আপনি তো হঠাৎ করে বাতিল করতে পারবেন না। পার্লামেন্টে বাতিল করা খুব কঠিন কাজ, তাই না? তাই সুতরাং এর পেছনে অনেক গল্প থাকতে পারে, খুবই সম্ভব। চীনের সাথেও কিছুদিন আগে একটা সামরিক চুক্তি হয়েছে ড্রোন বানানো নিয়ে, সেটা নিয়ে অনেক কথা হয়েছে। আপনি যে স্পিকিং অফ প্রভাবশালী রাষ্ট্র, মানে এটা এক ধরনের কথা আছে না যে বাংলাদেশে আমেরিকা যা চায় তাই হয়, ইন্ডিয়া যা চায় তাই হয়, ইউরোপ যা চায় তাই হয়। মানে আপনার অ্যাসেসমেন্ট কি বলে? মানে কুষ্টিয়ার ভেড়ামারার একটা কেন্দ্রের একজন ভোটারের ভোট কি আমেরিকা ঠিক করে দেয়? কিংবা উখিয়ার তমরু হাই স্কুলের যে ভোটার, সেটা কি আমেরিকা ভারত ঠিক করে দিতে পারে? অফকোর্স নট। এগুলো মানুষের ধারণা, হ্যাঁ, মানুষের ধারণা। বা বাংলাদেশের যেটা করে, প্রভাবশালী দেশগুলো যেটা করতে পারে সেটা হচ্ছে এন্ডোর্সমেন্ট। এইসব দুর্বল রাষ্ট্রগুলো যেটা করে, তাদের ইলেকশন সিস্টেমটা যেহেতু খুবই প্রশ্নবিদ্ধ সব বহুদিন ধরে, সুতরাং
এই সমস্ত প্রভাবশালী রাষ্ট্রগুলো যাদের অনেক ইকোনমিক পাওয়ার আছে, ডিপ্লোম্যাটিক পাওয়ার আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, তারা এন্ডোর্সমেন্ট যদি দিয়ে দেয় তাহলে সেটা কাজে লাগে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সরকার আছে, ঠিক আছে, আমাকে আমেরিকা এন্ডোর্স করছে এই ইলেকশন, হ্যাঁ, সুতরাং আমার আর কোনো চিন্তা নেই, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছিল, তাই না? আওয়ামী লীগের ক্ষেত্রে একের পর এক এই ধরনের ইলেকশন তারা করে গেছে। 1800 ইলেকশন, সেটাও তো এন্ডোর্সমেন্ট পেয়েছে না, ইন্ডিয়া এন্ডোর্স করেছে, ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক যে পাওয়ার, হ্যাঁ, পলিটিক্যাল পাওয়ার গ্লোবালি, তাই না? এটা তারা অন্যদেরকে বুঝিয়েছে, হ্যাঁ, যে না ঠিক আছে, হ্যাঁ, দরকার আছে, এটা স্ট্র্যাটেজিক কারণে দরকার আছে, তারা এন্ডোর্স কিন্তু তখন চীনও করেছে। সেটাই আর কি। তো এখন কিন্তু সেই এন্ডোর্সমেন্ট তারা করে, কিন্তু তার বদলে দেয়, হ্যাঁ, বদলে দেয় ইলেকশন রেজাল্ট, আমি বিশ্বাস করি। কিন্তু প্রভাব রাখতে পারে কিনা, মানে রাখতে পারে ভোটারদের মনে প্রভাব ওইভাবে রাখতে পারে। আমি যেটা দেখি আর কি, প্রভাব এভাবে রাখতে পারি যে বাংলাদেশের মানুষের বিশাল সংখ্যক একটা মানুষের মনে এরকম আছে যে আমেরিকা যা চায় তাই বোধহয় বাংলাদেশে হয়। আপনি অনেক মানুষের মনে এটা দেখবেন। বা ইন্ডিয়া যা চায় এখন আর মনে করে না, হয়তো একসময় মনে করতো ইন্ডিয়া যা চায়, কিছুদিন আগ পর্যন্ত হয়তো মনে করতো যে ইন্ডিয়া যা চাবে তাই হবে। দেখবেন মানুষের মনে এই ধরনের একটা ইন্টারেস্টিং আছে। এই দুটো দেশের কথা বেশি শোনা যায় আর কি, আমেরিকা আর ইন্ডিয়া, বাংলাদেশের ক্ষেত্রে। তো এখন আমেরিকা যদি কোনো ধরনের কোনো মেসেজিং তাদের কাছ থেকে আসে যে আমরা এটা চাই, আমরা চাই যে এই দল জিতুক বা এই ধরনের কিছু, বা ইন্ডিয়া আমরা চাই যে এটা হোক, হ্যাঁ, তাহলে অনেক মানুষ মনে করে সেটাই বোধহয় হবে। এখন বাংলাদেশের মানুষ তো যারা যেতে, অনেক মানুষ তাদের সাথে থাকতে চায়। বুঝতে পেরেছেন? বিশেষ করে গ্রামের মানুষের ভিতরে আমি একটা জিনিস দেখি যে তারা কিন্তু উইনিং পার্টির সাথে থাকতে চায় সবসময়, হ্যাঁ, সুতরাং ওই হাওয়ার জন্য বসে থাকে অনেক মানুষ। হাওয়া কোন দিকে যায় শেষ পর্যন্ত বসে থাকে। এটা তো সে রাজনৈতিক মতাদর্শ থেকে চায় না, সে নিজের সেফটির জন্য, নিজের সেফটির জন্য। তারা সবসময়, শোনেন, পাওয়ারলেস মানুষ সবসময় পাওয়ারফুল লোকের সাথে থাকতে চায়। বুঝতে পেরেছেন? বাংলাদেশে দেখবেন যে আপনার একটা গ্রামের একটা পরিবারের যদি তার প্রতিবেশী যদি একটা পুলিশের দারোগাও হয়, ওই তার সাথে খাতির রাখার খুব চেষ্টা করে আর কি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তা বিষয়টা তাই আর কি, যে তারা যদি দেখে যে আমার মানে এই এমপিটা জিতবে, তারা চেষ্টা করে তার সাথে থাকার। তারা সেজন্য শেষ পর্যন্ত বোঝার চেষ্টা করে যে কে জিতবে, হ্যাঁ, তো সেখানে যায় আর কি। তো এটাই হচ্ছে যে আমি যেটা মনে করি যে এই ধরনের একটা হাওয়া পেলে তারা মনে করে যে হাওয়াটা কার দিকে আমেরিকা কার দিকের কথা বলছে আর কি, তাহলে এরাই কি আর যাবে নাকি? হ্যাঁ, এটা হতে পারে। অনেকের মনে একটা ভিন্ন মানে ব্যাপারটাও ঘটতে পারে এখনকার বাস্তবতায়। সেটা হচ্ছে যে তারা যদি দেখে ইন্ডিয়া কাউকে এন্ডোর্স করতেছে কোনো একটা দলকে, ইট ক্যান গো এগেনস্ট ইট। এখন যে মানে আমি মাইন্ডসেট দেখি মানুষজনের আর কি, তাই না? তো সুতরাং এটার ইনফ্লুয়েন্স আছে, কিন্তু শোনেন এগেন, এটা কতটা ইনফ্লুয়েন্স পড়ে ভোটারদের উপর আই এম নট শিওর। তাদের একটা চিন্তা ভাবনা আছে। আপনি দেখবেন গ্রামের মানুষজনের কাছে বা শহরের মানুষজনের কাছে দেখবেন, অদ্ভুত একজন আমাকে, আমি বারবার যখন প্রেস করছি যে কি দেখে দেবেন ভোট, কি দেখে দেবেন ভোট, কার ভিতরে কি দেখলে আপনি তাকে ভোটটা দেবেন। তো সে কিছুক্ষণ চুপ করে থেকে সে খুব মানে একটু রাগ হয়ে গেল যে আমি কত ইনসিস্ট করছি বলে। শোনেন, আমার যাকে ভালো মনে হয়, যাকে ভালো লাগে, হ্যাঁ, যে লোকটা আমি দেখব যে 10 বছর ধরে 10 জনের সাথে মিলেমিশে থাকতে পারে, আমি তাকে ভোট দেবো। হ্যাঁ, সো তা মানে ব্যাপারটা হচ্ছে এই যে ওর মানে যাকে ভালো লাগতেছে তাকে ভোট দেবে। এটা নিয়ে একটু রাজনীতি সেখানে কাজ করে না। গুড ফিলিং এবং পাওয়ার, এই দুটো জিনিস খুব কাজ করে কিন্তু বাংলাদেশের ভোটিং ইয়েতে। গুড ফিলিং, ভোটারদের ক্যারেক্টার, হ্যাঁ, ভোটারদের ভোটিং ডিসিশনে, বুঝছেন, গুড ফিলিং, হ্যাঁ, ভালো লোক মনে হয়, বুঝছেন তো, আই এম কমফোর্টেবল। আর একটা হচ্ছে যে পাওয়ারটা খুব কাজে করে। এই জন্য দেখবেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর বড় সংগঠন আছে, বড় সংগঠন থাকলে কি পাওয়ারফুল লোকজন ওটার ক্যান্ডিডেট হয়, এবং পাওয়ারফুল ক্যান্ডিডেটরাই কিন্তু ইলেকশনটা জিতিয়ে আনে কিন্তু দলের জন্য। এখান থেকে সেন্ট্রাল নেতারা সেন্ট্রালি কি বলতেছে, আমি অমুক দেবো তমুক দেবো, এগুলো নিয়ে তারা ইয়ে করে না। ওই যে পাওয়ারফুল ক্যান্ডিডেট, বুঝছেন, হি উইন্স দ্য ইলেকশন ফর দ্য পার্টি, বুঝছেন তো। তাহলে শুধু এইটা না, মানে আরও অনেক বিষয় তো ইনফ্লুয়েন্স করে ভোটারদের মনে। কোনো রাজনৈতিক দলের নাম না বলেও, যদি এইবারের নির্বাচন নিয়ে কি এইরকম ফলাফল অনুমেয় হয়ে উঠতেছে, আপনার অ্যাসেসমেন্ট কি তাই বলে? দেখেন, এটা বলা খুব মুশকিল কোন দলের পক্ষে হাওয়া, এটা আমি কোনো দলের নাম জানতে চাই না, আমি বলতে চাই না, কোনোভাবে অনুমেয় হয়ে উঠছে। তবে একটা শোনেন, যেটা আপনি ইঙ্গিত করছেন আমি কি জানি না, যদি ইঙ্গিতটা এটা হয় যে
আহ, জামাতি ইসলামী, হ্যাঁ, কি একটা বিশেষ কোনো একটা হাওয়ার যে বিষয়টা সেটার বেনিফিট পাচ্ছে কিনা, যদি আপনার প্রশ্নটা এটা হয়, এটা ইয়েস অর নো আমার মনে হয়েছে। হ্যাঁ, একটা একটা কথা প্রচলিত বহু মানুষের মুখে শুনেছি আমি, সেটা হচ্ছে যে একেও দেখছি ওকেও দেখছি, ঠিক আছে, দেখি না নতুন একজনকে। এইটা প্রচার হচ্ছে, যেমন অনেক মানুষ এই প্রচারে আস্থাও পাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা তো নন সব হ্যাঁ, তো এটা বলছে। কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম আমি দেখেছি যে আচ্ছা, এদেরকে যদি আমরা দিই, হ্যাঁ, তাহলে তো অনেক কিছু বদলে যেতে পারে। হ্যাঁ, সেটার সাথে আমরা কোপ করতে পারবো কিনা। হ্যাঁ, গ্রামের মানুষ তো ট্রানজ্যাকশনে বিশ্বাস করে ভাই। পলিটিক্স তাদের কাছে তো ট্রানজ্যাকশন, তাই না? তা আমি কি ট্রানজ্যাকশন করতে পারবো? হ্যাঁ, এটা হলে যদি হয়, হ্যাঁ, এই যে দুর্নীতি, আমি একটা দুর্নীতিহীন সমাজ গড়ব, বুঝছেন তো? হ্যাঁ, আমি করাপশন ফ্রি সমাজ গড়ব, এই স্লোগানগুলো কিন্তু ওই সব জায়গায় কাজ করে না অতটা। তারা দেখে যে ইফেক্টিভ কে, বুঝতে পেরেছেন? হু ইজ মোর এফেক্টিভ, তাদের কাছে ওইটাই খুব ইম্পর্টেন্ট, বুঝছেন তো? তো সুতরাং এই কনফিউশনটা মানুষের আছে। হ্যাঁ, ওইটাও যেমন, ওই স্লোগানটাও মানুষকে অ্যাট্রাক্ট করছে, যে ওকেও দেখেছি, তাকেও দেখেছি, এখন নতুন একজনকে দেখি। আবার অ্যাট দ্য সেম টাইম, আচ্ছা ঠিক আছে, নতুন একজনকে দেব, তাহলে বদলটা কি হবে? সেই বদলের সাথে আমরা কি কোপ করতে পারবো? বুঝছেন তো? তো গ্রামের মানুষ কিন্তু অত ইনস্টেবিলিটি পছন্দ করে না। গ্রামগঞ্জের অধিকাংশ সাধারণ মানুষজন অত মানে সাথে পাচ্ছে না, পছন্দ করে না, বুঝছেন তো? সেই জন্যই তো এনসিপিকে কেউ চেনে না, বুঝতে পেরেছেন? তারকে চেনার চেষ্টাও করে নাই তারা। কারণ কি, অত বদল টদল ওরা বোঝে না। ওরা কিন্তু ওই যে নিউ সেটেলমেন্টের সাথে নাই, ওরা কিন্তু ওই মানে এক্সিস্টিং সেটেলমেন্টেই বিশ্বাসী, মানে নয়া রাজনৈতিক বন্দোবস্তের ভিতরে নাই। ওরা যা জানে সেটাই তারা মানে প্র্যাকটিস করতে চায় আর কি। তার তো ডিজায়ার খুব সিম্পল, খেয়ে পরে বাঁচতে চায় সেটাই। আর তাছাড়া রাজনীতি তো তাকে খুব বিশাল কিছু দেবে না, কারোর প্রতি কোনো ইয়ে নেই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? সুতরাং তারা বড় কোনো মানে যেটা বলবো আর কি, যে বড় কোনো পরীক্ষার ভিতরে তারা ঢুকতে চায় না। যা জানে মোটামুটি এইভাবেই হয়, সেইভাবেই থাকতে চায় আর কি। তো সুতরাং এটার কোনো বেনিফিট, এই হাওয়ার বেনিফিট পাবে কি না নতুন কোনো, আমি ডাউট। একটা হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস যদিও। আপনি একদম শুরুতে বলছিলেন যে মানুষ ভোট দিতে চায়, কিন্তু ভোটের পরে যে আবার মানে ম্যাজিক্যাল কিছু ঘটে যাবে না, এইটাও বিশ্বাস করে। এই বিশ্বাসটা কেন? তার কারণ হচ্ছে ওভারঅল পলিটিক্সের পরে, ওভারঅল পলিটিশিয়ানদের পরে, পলিটিক্যাল পার্টিগুলোর পরে মানুষের আস্থা তো নাই তো, তাই না? ঘরপোড়া গরুদের যাওয়া হয় আর কি, তাই না? সিঁদুর মেঘ দেখলে ভয় লাগে, ঘরপোড়া গরুদের যাওয়া হয়। সুতরাং আপনি বিশ্বাস করেন, এই যে বাংলাদেশের মানুষ, আমি সবসময় বলি, এটাকে তর্ক করি, যে এইসব ম্যানিফেস্টো বাংলাদেশের জন্য কোনো অর্থ নাই। এগুলো মানুষ দেখেও না, শোনেও না এইসব ম্যানিফেস্টো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই যে আপনি বড় বড় সব প্রতিশ্রুতিগুলো, আপনি মনে করেন কি এইগুলোর ভিত্তিতে তারা ভোট দেবে? আমার তো মনে হয় নাই এগুলোর ভিত্তিতে তারা ভোট দেবে, বুঝতে পেরেছেন? তারা এইগুলোর ভিত্তিতে ভোট দেবে না। তাদের চিন্তাভাবনা আছে আলাদা, বুঝছেন? সেটা অনেকটাই লোকাল, মানে যার যার বাবলে, অনেকটা লোকাল, বুঝতে পেরেছেন? তাদের ট্রানজ্যাকশন আলাদা, বুঝতে পেরেছেন? ওইটা, এবং সবচেয়ে বড় কথা কি, যে এইটা তারা পাবে বলে তারা তো বিশ্বাস করে না। প্রথম কথা, যে এটা ইমপ্লিমেন্টেড হবে এটা বিশ্বাস করে না। আর যদি ইমপ্লিমেন্টেড হয়ও, তার কাছে পৌঁছবে সেটা বিশ্বাস করে না। আর যেটুকু পৌঁছবে তার অর্ধেক তো থাকবে না তার কাছে। তারা আমাকে বলেছে লোকজন, যে দালালরা খেয়ে ফেলবে, তো যদি আসেও তার অর্ধেক দালাল খেয়ে ফেলবে। দালাল মানে হচ্ছে যে যারা মধ্যস্বত্বভোগী। হ্যাঁ, আপনি যার কাছে যাবে দেখবেন যে আচ্ছা ঠিক আছে, ফ্যামিলি কার্ড দেবো, তোমার আমার দল করতে হবে, তাহলে তুই তো আমার দল করিস না, তোকে দেবো না। এই সন্দেহ মানুষের ভিতরে সাংঘাতিক রকম। বা পয়সাও নিতে পারে সেটার জন্য, যে লোকাল যারা এটা ম্যানেজ করবে তাদের জন্য। সুতরাং মানুষ এটা নিয়ে খুব বাদার্ড না, বুঝছেন তো? মানুষ যেটা চায় সেটা, যে বিরক্ত করো না ভাই, আমাকে বিরক্ত করো না, আমাকে আমার যাতে করে কমবে খেতে পারি সেইখানে বিরক্ত করো না, বুঝতে পারেন? এগেন সুশাসন, এটা আপনি কথা বললে আপনি তাদের নোয়ান্সের থেকে আপনি বুঝতে পারবেন আর কি, বুঝছেন তো কথাবার্তা? যে তারাও কিন্তু ওইটাই চায়, আমাকে দেওয়ার দরকার নেই, কিন্তু বিরক্ত করো না আমাকে, আমি যাতে সব ঠিক, আমাকে আমার মতো থাকতে দাও। আমি যেন আমার
মানে ভালোভাবে আমার কাজকর্মগুলো ঠিকমতো করতে পারি, সেখানে যেন কোনো ঝামেলা না হয়, প্লিজ সেটা এনশিওর করো। এই যে যেই সমস্যাগুলো বললেন, এইগুলোর বিরুদ্ধেই তো গণঅভ্যুত্থানটা হয়েছিল। হ্যাঁ, মানে গণঅভ্যুত্থান শুনে গণঅভ্যুত্থান তো সেটি সুশাসনের পক্ষে, তাই না? আরেকটা জিনিস ছিল যে সুশাসন, সেটাও সুশাসনের সাথে, যে আমি দেখি যে এই গণঅভ্যুত্থানটা হয়েছে, আমি যেটা দেখি আরকি, যে ইয়াং পিপলরাই তো করেছিল, তা না? তারাই লিড দিয়েছিল এবং মানুষজন সেটা যোগ দিয়েছিল। ইয়াং পিপলদের মোটিভেশনটা কী ছিল? যে তাদের ভিতরে একটা অনিশ্চয়তা বাড়ছে, কিন্তু সাংঘাতিক রকম অনিশ্চয়তা। সেটা তো কিন্তু যায়নি কিন্তু। সেই জিনিসটাকে যদি অ্যাড্রেস না করে পলিটিক্যাল পার্টিগুলো, সেটা হচ্ছে কি, আমরা পড়াশোনা করছি, তারপরে পড়াশোনা শেষ করে আমার কি কাজ কোথায়? আমার কাজটা কোথায়? তো কাজ নিয়ে আমার কোনো মানে আমি কোনো নিশ্চয়তা দেখছি না তো। এবং সেই কারণেই দেখেন এই যে কোটা আন্দোলনটা তো সেটাই, যে যেটুকু কাজ আছে সেটুকুর ভেতরেও অন্যরা নিয়ে যাচ্ছে, তাই না? ক্ষোভটা তো ওখান থেকেই, তো সেখান থেকেই তো শুরু। হ্যাঁ, তারপরে মানুষ তাদের সাথে যোগ দিয়েছে, কারণ তাদের সুশাসন সম্পর্কে সাংঘাতিক মানে মানুষের ক্ষোভ, তাই না? তো এই জিনিসগুলো তো আপনি দেয়াল লিখনের কথা বলছিলেন, আপনি কি দেয়াল লিখনেও কোনো একটা পরিবর্তন দেখেছেন? মানে জুলাই গণঅভ্যুত্থানের সময় যেই ধরনের অ্যাসপিরেশন ছিল মানুষের মধ্যে, দেয়াল লিখনে যেগুলো উঠে এসেছে, এরপরে আমরা দেয়াল লিখনের ধরনও এক ধরনের পরিবর্তন চোখে পড়েছে আপনার? আমি অত খেয়াল করিনি। দেয়াল লেখন নতুন করে আবার পরে লেখা হয়েছে কিনা আই এম নট সিওর। আমি তখনকার দেয়াল লেখনগুলোর কথা বলছি। মানে দেয়াল লেখনগুলোর যদি আপনি আমাকে জিস্ট বলেন, সেটা হচ্ছে যে দে ওয়ান্টেড সামথিং নিউ, যে দেশ এইভাবে চলতে পারে না, আমরা এরকম একটা দেশ চাই। তার মানে কি, সব কিছুর ভিতরে কিন্তু এক ধরনের ন্যায্যতার আপনি দেখবেন, মানে কোনো ধরনের এক ধরনের যেন জাস্টিস, সেন্স অফ জাস্টিস সেখানে ছিল। হ্যাঁ, তারপরে এক ধরনের পরিবর্তন, মানে এইভাবে চলতে পারে না, সামথিং নিউ হ্যাজ টু হ্যাপেন। রাজনৈতিক দলগুলো এটা অ্যাডপ্ট করতে পেরেছে বলে মনে হচ্ছে আপনার রাজনৈতিক প্রচারণা দেখে? এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না। ওই যে ১ কোটি লোকের চাকরি দেবো, সুতরাং ওই জিনিসটা হয়তো বিএনপি বুঝতে পারছে, বা জামাত যেটা বলছে যে আমি ৫ লক্ষ বেকারকে মাসে ১০,০০০ টাকা করে ২ বছর ধরে লোন দেব, এগুলো কেন বলছে? তারাও কিন্তু বুঝতে পারছে যে ওই ইয়াং ছেলেপেলেদের ক্ষোভের কারণ কী ছিল, সেটা বুঝেই কিন্তু এটা করছে। এখন সেটা বিশ্বাসযোগ্যভাবে কিন্তু এখনও উপস্থাপন করতে পারছে না। কোথায় ১ কোটি লোকের চাকরি দেবে, কিভাবে দেবে, বাজেট কত দিনে দেবে, প্রথম বছরে কত দেবে, দ্বিতীয় বছরে কত দেবে, এই যে মানে বিশ্বাসযোগ্য একটা মানে পরিকল্পনা, সেটা তো আমরা দেখছি না, তাই না? তো সেটাও তো ওরা লক্ষ্য করছে। মানে যে প্ল্যান দেখে মনে হবে এটা ডুয়েবল। হ্যাঁ, যে এটা ডুয়েবল এবং এরা সিরিয়াস। কথার কথা বলে দিচ্ছে যে আমি ১ কোটি লোকের চাকরি দেবো। কোথা থেকে দেবে সেটা তো বলছে না ঠিক মতো করে, তাই না? আমি শেষ একটা প্রশ্ন করবো, তার আগে একটা জিনিস জানতে চাই। আপনি নানান জায়গায় ঘুরেছেন, তো নারীদের মধ্যে আপনি কেমন ভাবনা দেখলেন নির্বাচন নিয়ে এবং পরবর্তী রাজনৈতিক বাস্তবতা নিয়ে? দেখেন, আমি যেসব জায়গায় ঘুরেছি সেখানে পুরুষেরও যে বক্তব্য, নারীরও সেই বক্তব্য। আচ্ছা। আমি কোনো আলাদাভাবে নারীর, এইগুলো হচ্ছে আপনার ঢাকার মধ্যবিত্তদের মানে ন্যারেটিভে, সেখানে হয়তো তাদের আলাদা কিছু এজেন্ডা আছে, বুঝছেন তো এগুলো। কিন্তু ধরেন গ্রামের খেটে খাওয়া মানুষজন, গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষজন, নারীর এজেন্ডার সাথে পুরুষের এজেন্ডার মানে তেমন কিন্তু এনিওয়ে নারী কাজ করে, নারীরা কাজ করে, তাই না? নারীরা মাঠে কাজ করে, নারীরা সব ধরনের কাজ করে, বুঝতে পেরেছেন? মাছ ধরছে, যে আপনি যদি খুলনার ওই মানে নিচু অঞ্চলগুলোতে যান, দেখবেন যে বেশি কাজ নারীরাই, ভাটির দিকে বেশি কাজ নারীরাই করছে। সুতরাং তাদের এক্সপেকটেশন আর পুরুষের এক্সপেকটেশনের ভিতরে বিশাল কোনো তফাৎ নাই, বুঝতে পেরেছেন? এবং আপনাকে বলি, এই যে ভয়গুলো, মানে অনেক মানে আশঙ্কা নারীদের, যে যদি ইসলামিস্টরা ক্ষমতায় চলে আসে তাহলে কি হবে, আমরা কাজ করতে পারবো কি পারবো না। আমার বিশ্বাস যে ঠিক আছে, মধ্যবিত্ত অফিস গোয়িং নারীদের পরে তোমরা কতটুকু কী করতে পারবো আমি জানি না, কিন্তু এই যে বিশাল সংখ্যক রুরাল মানে পপুলেশন এবং তাদের অর্থনৈতিক ক্ষেত্রে নারীদের যে অ্যাক্টিভ কন্ট্রিবিউশন এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন ফর এ লং টাইম, এটা নতুন কিছু না, লং টাইম ধরে। আপনি যদি খুলনার এই দাকব বৈটাঘাটা যান, বটিয়াঘাটায়, আপনি দেখবেন যে ওই বাজারগুলোতে যদি যান, বাজারে কারা বিক্রি করছে জানেন? সব মহিলা, অল, মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, নদীতে মাছের পোনা ধরছে মেয়েরা, মাঠে কাজ করছে মেয়েরা, কনস্ট্রাকশনের কাজ করছে মেয়েরা। তো আপনি এদেরকে ঘরে ঢোকাতে পারবেন? অসম্ভব, কেউ পারবে না, বুঝতে পেরেছেন? সো এই বিতর্ক আমি কোনো চাইলেও পারবে না, বুঝতে পেরেছেন? চাইলেও পারবে না। ধর্মের সাথে তাদের কোনো বিরোধ নেই, তারা ধর্মে বিশ্বাসী, কিন্তু
প্রত্যেকটা তারা গ্রামের মানুষ আর ধর্মে বিশ্বাসী, হ্যাঁ, কিন্তু আপনি তাদেরকে ঘরে ঢোকাতে পারবেন না, বুঝতে পেরেছেন? মানে ঘর বন্দি করতে ঘর পারবেন। বন্দি করতে পারবেন না, তারা কাজ করবে এবং তারা করে আসছে। হ্যাঁ, So, আমি যে প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, তাহলে কি একটা উৎসব মুখর নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ? এখন শোনেন, ইফ ইউ গো টু ভিলেজেস নাও, হ্যাঁ, আপনি দেখবেন যে আসলেই আপনার মনে হবে যে মানুষজন ভেরি এনথুসিয়াস্টিক। আপনি গ্রামের বাজারগুলোতে যদি যান, আমি সবসময় এই যেখানেই গেছি সব বাজারগুলোতে গেছি, বুঝছেন তো, কারণ বাজারে ইউসি গ্রামের বাজারগুলো হাব, ডিসকাশন হাব। হ্যাঁ, ডিসকাশন হাব। হ্যাঁ, এবং ওই দেখলেই বলবেন হ্যাঁ এক জায়গায় জড়ো হয়ে আছে, এবং কথা কিন্তু এই নির্বাচন নিয়েই হচ্ছে। হ্যাঁ, সো এক ধরনের ফেস্টিভিটি দেখতে পারবেন না, উৎসব মুখর কিনা জানি না, বাট এক ধরনের মানুষ এটা নিয়ে কথা বলছে তারা নিজেদের ভেতরে, কি করা যায়, কি ব্যাপার, অমুকে তমুক বলছে, তমুকে তমুক বলছে, বুঝছেন তো। হ্যাঁ, একদম পীরগঞ্জের রংপুরের পীরগঞ্জের বাজারে চায়ের দোকানে বসে এরা হাসাহাসিও করছে, যে দেখলাম যে এই অমুকে তো জান্নাতের টিকিট দিচ্ছে, বুঝছেন তো, ওই যে দেখছে বোধহয় ইয়েতে, সোশ্যাল মিডিয়ায় দেখো, সব তো ইউটিউব দেখে সব ইয়েতে, সেটা নিয়ে হাসাহাসি করতেছে তারা। তো সুতরাং দে আর ডিসকাসিং অ্যাবাউট ইট, হ্যাঁ, পিপল আর ডিসকাসিং অ্যাবাউট ইট। উৎসব মুখর কতটা না বা হবে জানি না, কিন্তু হবে। দেখবেন যে আপনি গ্রামে গঞ্জে অলরেডি, গ্রামে তো আপনি শোনেন, শহরের লোকজন কিন্তু ভোট না দিয়ে দে ক্যান অ্যাফোর্ড টু সিট। হ্যাঁ, আমি ভোট দিতে যাবো না ভাই, আমার ভালো লাগতেছে না, হ্যাঁ, কারে দেবো, এ তো কেউ না, যোগ্য না, আমি দেবো না, এরকম। শহরের লোকজনের এই সমস্ত বয়ান কিন্তু শহরের লোকজনের, গ্রামের লোকজনের ওই বয়ানের কোনো স্কোপ নাই। তাকে কিন্তু ভোট দিতে যেতে হবে, কারণ সবাই সবাইকে চেনে, বুঝতে পেরেছেন? সকালবেলায় ভ্যান পাঠিয়ে দেবে তার বাড়িতে, অমুক যাবো, অমুক চলো, হ্যাঁ, অ্যান্ড দেন দে উইল গো, বুঝতে পেরেছেন? তো সুতরাং ফেস্টিভিটি বা বলেন যে আগ্রহ, যেটাই বলেন না কেন, বা বাধ্যবাধকতা যে না এটাই আমাকে করতে হবে, দায়িত্ব, বুঝছেন তো, আমার এটা ভোটের দিন যেতে হবে, কারণ অনেকে চায় আমি ভোট দিতে যাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি একজন ব্যক্তি শাকিল আনোয়ার হিসেবে 10 বছর পর বাংলাদেশকে কোথায় দেখেন? হ্যাঁ, এটা 10 বছর পর বাংলাদেশ মোটামুটি একই জায়গায় থাকবে। কারণ 10 বছর আগেও যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমি খুব একটা বিশাল কোনো পরিবর্তন দেখি না। হ্যাঁ, তবে কি যে হারে ইয়াং জেনারেশনের মানে পপুলেশনে ইয়াং জেনারেশনের সংখ্যা বাড়ছে, হিউজ। বাংলাদেশ কিন্তু একটা আপনি ইয়াং পপুলেশনের দেশ, কিন্তু এখন আপনি বলতে পারেন এই সংখ্যাটা আরও বাড়বে আগামী 10 বছরে, যেটা বলবেন। এবং এরা কি চায়, বুঝতে পেরেছেন? এদের চাওয়া পাওয়াটা কিন্তু যারাই রাজনীতি করুক না কেন, যে দলই ক্ষমতায় থাকুক না কেন, এদের চাওয়া পাওয়াটাকে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে, বুঝতে পেরেছেন? সুতরাং না দিলে তারা মুশকিল হবে, খুবই মুশকিল হবে এদেশে মানে রুল করা, যদি ওদের চাওয়া পাওয়াটাকে যদি ঠিকঠাক মতো মাথায় না নেয় আর কি। তো সুতরাং আমরা দেখব যে পলিটিক্যাল পার্টিগুলো অনেক বেশি প্রাগম্যাটিক হচ্ছে, এগুলো ভাবতে বাধ্য হবে তারা। আর একটা জিনিস কি, সেটা হচ্ছে যে আমার মনে হয় এখন যে 2024-এর পরে ফান্ডামেন্টাল যেটা পরিবর্তন হয়তো বাংলাদেশে হয়েছে, যে জবরদস্তি করে ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষাটা বোধ হয় আর থাকবে না পলিটিক্যাল পার্টিগুলোর ভেতরে, কারণ তার পরিণতিটা তারা দেখতে পেরেছে। হ্যাঁ, সুতরাং অনেক দিন পর্যন্ত মানুষ ভুলে যায়, কিন্তু অনেক দিন পর্যন্ত হয়তো মনে রেশটা থাকবে। সুতরাং 10 বছর পর্যন্ত সেটা বোধহয় মনে থাকবে। সো আমরা একটা কন্টিনিউয়েশন অফ চেঞ্জ ওভার দেখতে পারবো, পলিটিক্যাল চেঞ্জ ওভার থ্রু ইলেকশন আগামী 10 বছর অ্যাটলিস্ট। শাকিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা চলকে আসার জন্য। অনেকগুলো অ্যানালাইসিস শুনলাম আপনার কাছ থেকে। আমরা সামনে নির্বাচনের পর নিশ্চয়ই আপনাকে আরেকবার আমন্ত্রণ জানাবো, নির্বাচনের সময়ও নিশ্চয়ই আপনাকে পাবো এই ধরনের আলোচনায়। কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক শাকিল আনোয়ারের সাথে। তার দৃষ্টিতে এবং তার বিশ্লেষণে, তার দেশের নানান জায়গায় ঘোরার অভিজ্ঞতা থেকে তিনি বলতে চাইলেন যে মানুষ আসলে শান্তিতে থাকতে চায়, আমরা সবাই আসলে তাই চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ পডকাস্ট কথা চলক দেখার জন্য।